দুপুর 2টা। প্রিয়তা মা বাবাকে দেখার জন্য ছটপট করছে। আরিয়া আইমান সকালেই বেরিয়েছে, এখনো ফেরেনি। আরিয়া মেডিকেলের 2 বর্ষে পড়ে। বাসায় কেউ ছিল না বলে আরিয়া হোস্টেলে থাকত। এখন যেহেতু প্রিয়তা আছে তাই বাসায় থাকবে। এতে প্রিয়তার ও নিঃসঙ্গতা কেটে যাবে। কুসুম ঘর গুছাচ্ছে আর আইমানের গুণের বর্ণনা দিচ্ছে। প্রিয়তা না পারছে কিছু বলতে, না পারছে হজম করতে। যাই হোক, স্বামী তো। বাহিরের মানুষের সামনে কিছু বলাটা বোকামি ছাড়া কিছুই না। প্রিয়তার অস্থিরতা বেড়েই চলেছে। মোবাইলটা থাকলে একবার কল করা যেত বাবাকে। বারবার বারান্দায় দাঁড়িয়ে গেইটের দিকে নজর রাখছে। প্রিয়তার বরাবরই ধৈর্য কম, অপেক্ষা একদম পছন্দ নয়, কিন্তু সেই সকাল থেকে বাবা মায়ের জন্য অপেক্ষা করতে হচ্ছে। অবশেষে অপেক্ষার প্রহর কাটিয়ে কলিং বেল বেজে উঠল। দৌড়ে দরজা খুলে ফুপিয়ে কেঁদে উঠল। ঝাপড়ে পড়ল বাবার বুকে। প্রিয়তা বাচ্চাদের মতো কাঁদছে। পৃথিবীতে মেয়েদের সব আবদার, অভিযোগ, অভিমান বাবার কাছেই সীমাবদ্ধ। প্রতিটি মেয়েই বাবার রাজকন্যা, আর বাবা রাজার মতো মেয়ের সব ইচ্ছা পূরণের সচেষ্ট থাকে। বাবার কাছেই একমাত্র সব মেয়েরা আহ্লাদী হয়। প্রিয়তা বাবার বুকে হাজারটা অভিযোগের অশ্রু ঝরাচ্ছে। বাবার আদরে রাজকন্যার প্রতিটা অশ্রুফোঁটা আমিরুল ইসলামের বুকের ভিতর তীরের মতো বিঁধছে। তোলপাড় শুরু হয়ে গেল একজন পিতার পিতৃত্বে। প্রিয়তাকে ছোট থেকে আদুরে মানুষ করছে। মেয়েই ছিল একমাত্র সবকিছুর পরামর্শদাতা। সবকিছু নির্দ্বিধায় মেয়ের সাথে শেয়ার করত। আজ মেয়েটা অসহায়ের মতো কাঁদছে। পিতা হিসেবে কি ব্যর্থ মনে হচ্ছে নিজেকে। মেয়েকে জড়িয়ে ধরে কিছুক্ষণ কাঁদলে হয়তো হালকা লাগত, কিন্তু পুরুষের এত সহজে ভেঙে পড়তে নেই। বাবা হচ্ছে বটগাছের মতো যে পরিবারকে সর্বদা ছায়া দিবে। কিন্তু সেই বটগাছ যদি নিজেই ভেঙে পড়ে তাহলে ছায়াহীন হবে পরিবার। বাবাদের হাতে হয় সুউচ্চ পাহাড়ের চূড়ার মতো, যাকে দুঃখ, কষ্ট ছুঁতে না পারে। সর্বদা শক্ত খোলসে আবৃত থাকতে হয়, যা কখনো বেদ না করে ঝড় ঝাপটা চিত্তহরণ করতে না পারে। নিজেকে সামলে মেয়ের চোখের জল যত্নে মুছে দিল আমিরুল ইসলাম। প্রিয়তার মা রেহেনা বেগম আঁচলে মুখ ঢেকে কেঁদেই চলেছে। আমিরুল ইসলামের চোখ রাঙানোতে নিজেকে কোনোমতে সামনে মেয়ের সাথে কুশল বিনিময় করলেন। দেখতে দেখতে কেটে গেল 6 মাস। শীত, বসন্ত, গ্রীষ্মের আগমন। নীলাকাশে সূর্যের তোখর রোদ্দুরে অতিষ্ঠ ব্যস্ত নগরী। প্রিয়তার বাবা মা পরের দিনই চলে গেল। প্রিয়তা বাবা মায়ের সাথে ভালোভাবেই কাটল মুহূর্তগুলো। নিজের মধ্যে সবকিছু সামলিয়েছে। অবশ্য বাবা মাকে বলে কি হবে, নিয়তিকে মেনে নিবে সে। আস্তে আস্তে আইমানকে ভালোবাসার চেষ্টা করবে। হয়তো পারবে, কারণ তাদের সম্পর্কটা 3 কবুলের। অনিচ্ছা সত্ত্বেও কবুল বলেছে সে। 6 মাসে পাল্টেছে অনেক কিছু। আইমানের ভাবভঙ্গি, আরিয়ার সাথে প্রিয়তার দুষ্টু মিষ্টি সম্পর্কে পুরো বাড়ি মেতে থাকে। প্রিয়তা ও আইমানের সাথে যত সম্ভব মানিয়ে নেওয়ার চেষ্টা করছে। প্রিয়তা দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে আছে, আর চোখে আইমানকে দেখছে। আইমান দরকারি কাজে চট্টগ্রাম যাবে, 2 দিন পরে আসবে, তাই প্রিয়তা ভীষণ খুশি। অন্ততপক্ষে কয়েকটা দিন এই অসহ্য লোকটাকে দেখতে হবে না। আইমান তাই প্রিয়তাকে চোখের সামনেই থাকতে বলেছে। প্রিয়তা চোখের সামনে দাঁড়িয়ে আছে, আইমান রেডি হচ্ছে আর মাঝে মাঝে হেসে উঠছে। হাসির রহস্য উদ্ঘাটনের জন্য প্রিয়তা আইমানকে আর চোখে পরখ করছে। আইমান রেডি হয়ে প্রিয়তার দিকে এগিয়ে আসলো। প্রিয়তা ভরকে গিয়ে পিছনে সরতে চাইল।
আইমান মেধহীন কোমর বাম হাতে পেঁচিয়ে ডান হাতে চুল ধরে তামাটে ওষ্ঠাধর মিলিয়ে দিল প্রিয়তার গোলাপি ঠোঁটে। প্রিয়তা নিজেকে ছাড়ানোর জন্য আইমানের ঠোঁটে কামড় বসিয়ে দিল, কিন্তু আইমান পাক্কা 5 মিনিট পরে ছেড়ে ঠোঁট মুছতে মুছতে বাঁকা হেসে বলল, ঠোঁটটা ফুলে গেছে, এই অবস্থায় বাহিরে গেলে মানসম্মান ফালুদা হয়ে যাবে। সবাই বলবে এমপি সাহেব পারফেক্ট খেলোয়াড় না, না হলে বউ চুমু খেতে গিয়ে কামড় বসিয়ে দেই কেন? নিশ্চয় এমপি সাহেব শিখায় নাই কিভাবে পারফেক্ট চুমু খেতে হয়। প্রিয়তাকে আরও কাছে টেনে পাঞ্জাবির পকেট থেকে মোবাইল বের করে চট্টগ্রাম যাওয়াটা বাদ করে দিল। প্রিয়তাকে কোলে তুলে বিছানায় ফেলে দিয়ে আধশোয়া হয়ে বলল, চল সুইট হার্ট, কিভাবে পারফেক্ট চুমু খেতে হয় আজকে তা শিখাব। প্রস্তুত তো? প্রশ্ন করে উত্তরের আশা না করে নিজের কাজে মনোযোগ দিল আইমান। প্রিয়তা নিজের উপর বিরক্ত হয়ে নিজেকেই গালি দিচ্ছে। চট্টগ্রাম তো যেভাবেই হোক পাঠাতেই হবে, একটু শান্তিতে রাতে ঘুমাতে পারবে। আফসোস নিয়ে মনে মনে বলল, হায়রে আল্লাহ, জীবনে পড়ালেখা বাদ দিয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তাম তখন মনে হয় বইগুলো অভিশাপ দিয়েছে, তাই তো এখন রাত জাগতে হয়। অনেকক্ষণ পর আইমান উঠে বসল, রাজ্যজয়ের মতো হেসে বাথরুমে ঢুকে পড়ল। প্রিয়তা তখনও চিত হয়ে শুয়ে আছে। আরিয়া ক্লাস শেষে ক্যান্টিনে পা বাড়াল কিছু খাওয়ার জন্য। জীবন পড়ালেখাই এমন একটা জিনিস যা মানুষকে কয়েক মুহূর্ত পর পর পেটটা খালি করে দেয়। কেন ভাই তুই পড়ালেখা তুই মাথায় ঢুকবি, তুই কেন পেটটা খালি করে দিবি? আরিয়া ছোটবেলা থেকেই পড়ার সময় কিছুক্ষণ পর পর ক্ষুধার দৈত্য হানা দেয়। আরিয়া ক্যান্টিনে পৌঁছে দেখল জায়গা নেই কোথাও, মেজাজটা খারাপ হয়ে গেল। আরিয়াকে দাঁড়িয়ে থাকতে দেখে উজ্জ্বল ফর্সা চেহারার এক সুঠাম দেহের অধিকারী ছেলে চেয়ার থেকে উঠে দাঁড়াল। এই যে শুনছেন, কিছু না মনে করলে আপনি এখানে বসতে পারেন। আরিয়া ইতস্তত বোধ করে বলল, না থাক, আমি দাঁড়িয়ে খেতে পারব। আপনার সমস্যা হলে আমি চলে যাচ্ছি, আপনি বসুন। আরিয়া উপায় না পেয়ে বসে পড়ল। এমনিতে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে পায়ে ব্যথা শুরু হয়ে যাবে। আরিয়া বসতেই ছেলেটি উঠে দাঁড়াল। আরিয়া মুখের জোরতা কাটিয়ে বলল, আপনি বসতে পারেন, আমার সমস্যা নেই। ছেলেটি বসল। আরিয়া খাচ্ছে আর চোখে ছেলেটাকে দেখছে। ফর্সা গোলগাল চেহারা, মুখে কালো ছাপ দাড়ি, হাতে কালো বেল্টের ঘড়ি, গায়ে সাদা শার্টের উপর সাদা এপ্রন। এপ্রনের পকেটে স্ফিগমোম্যানোমিটার। চেহারায় ডাক্তার ডাক্তার ভাব। দৃষ্টি নত করে এক ধ্যানে খাচ্ছে। খুক কাশির শব্দে আরিয়ার ধ্যান ভাঙল। ছেলেটার গলায় মনে হয় খাবার আটকে গেছে। আরিয়া পানির বোতল এগিয়ে দিল। ঢকঢক করে পানি খেয়ে চলে গেল। আরিয়া কোনোমতে কাঁধে ব্যাগ ঝুলিয়ে ছেলেটার পিছনে ছুটতে লাগল। এই যে ভাইয়া শুনছেন, আপনার কলম পড়ে গেছে। ছেলেটা পিছন ফিরে তাকাল। হাত বাড়িয়ে কলম নিয়ে আবার হাঁটা ধরল। আরিয়া ইতস্তত বোধ করে বলল, ভাইয়া আমার একটা হেল্প করবেন প্লিজ? জি বলেন। আসলে আমাকে না আমার ভাইয়ার নেওয়ার কথা ছিল, কিন্তু এখনো আসেনি। আমার শরীর খুব খারাপ লাগছে, মনে হচ্ছে এখনই অজ্ঞান হয়ে যাব। আপনার মোবাইলটা একটু দেওয়া যাবে? ভাইয়াকে ফোন দিব। আপনার অসুবিধা হলে থাক। ছেলেটি সন্দিহান চোখে আরিয়ার দিকে তাকিয়ে মোবাইলটা এগিয়ে দিল। আরিয়া মোবাইলটা নিয়ে আড়ালে নিজের কাজটা সেরে ফেলল। মোবাইলটা এগিয়ে দিয়ে ধন্যবাদ জানিয়ে কেটে পড়ল। রাত 12। বারান্দার হলুদাভ আলোতে ঝিরঝির বাতাসে দাঁড়িয়ে প্রবল ধৈর্য ধরে কাউকে ফোন করেই যাচ্ছে। বিপরীত পাশের মানুষটা বইয়ে মুখ গুজে বসে আছে। মোবাইলের রিংটোন তার কান অবধি পৌঁছাচ্ছে কিনা সন্দেহ।
অনেকক্ষণ পর চোয়ালে বিরক্ত ঝুলিয়ে ফোনের স্ক্রিনে তাকাতেই ভেসে উঠল অপরিচিত নাম্বার। মোবাইলটা কেটে দিয়ে আবার মনোযোগ দিল বইয়ে। টানা 3 বার রিং হওয়ার পর রিসিভ করতেই কানে আসলো মধুময় সুরেলা মেয়েলি কণ্ঠ। টানা 3 বার রিং হওয়ার পর রিসিভ করতেই কানে আসলো মধুময় সুরেলা মেয়েলি কণ্ঠ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুমুস সালাম, কে আপনি? এত রাতে কেন ফোন দিয়েছেন? কণ্ঠে গম্ভীরতা। ডাক্তারের কাছে ফোন দিতে দিন রাত লাগে নাকি ডাক্তার সাহেব? আমি এখনো ডাক্তার হয়নি, দয়া করে ডাক্তার সাহেব ডাকবেন না। কেন কল করেছেন তা বলেন, না হলে রাখছি। বাই। আরে না না, বলছি। তার আগে ছোট্ট সাজেশন, ডাক্তারদের কিন্তু এত রসকসহীন হলে চলে না। আপনার এমন কণ্ঠ শুনে রোগী তো মারাই যাবে। একটু সুন্দর করে কথা বলেন। ওহ আচ্ছা, এখন কি আপনি কি মরে গিয়ে ভূত হয়ে আমার সাথে কথা বলছেন? আমি বাবা এই রাতদুপুরে ভূতের সাথে কথা বলতে ইচ্ছুক নয়। ধুমধাম মোবাইলটা কেটে দিয়ে নাম্বারটা ব্লক করে দিয়ে পড়ায় মনোযোগ দিল। মেডিকেলের ক্লাসরুমে বসে আছে আরিয়ার 2 বান্ধবী ইরা এবং অনু। তিনজনই গভীর চিন্তায় মগ্ন। গবেষণার মুখ্য বিষয় আরিয়ার সদ্য চুরি করা মনের চোরকে। ইরা আর অনু দুজনই আরিয়াকে ধমকাচ্ছে। আরিয়া, তুই একটা গাধি বুঝলি, নাম্বারটা নিতে পারলি, নামটা জিজ্ঞেস করতি তাহলেই তো হতো। তুই ঠিক বলেছিস ইরা। উনি রাত 12টায় ফোন দিয়ে আলাপ করতে পারে, নাম জিজ্ঞাসা করতে পারে না। আরিয়া নিরাশ কণ্ঠে বলল, তোরা থামবি? যা হওয়ার হয়ে গেছে, এখন চল খুঁজি। নিশ্চয়ই ক্যান্টিনে পাওয়া যাবে। এই চল আমরা মোবাইল নাম্বারটা সবাইকে দেখিয়ে জিজ্ঞাসা করি এটা কার নাম্বার। উৎফুল্ল কণ্ঠে অনু বলল। আরিয়া রাগী কণ্ঠে বলে উঠল, তোর মাথায় আল্লাহ ঘিলুর পরিবর্তে মনে হয় গোবর দিয়ে দিছে। এটা কোনো সাজেশন হইল গাধি? সবাই নাম্বার নিয়ে কল দিবে, পরে দেখবি ওই ছেলে নাম্বারটা পরিবর্তন করে ফেলেছে, তখন তো কোনো পথই থাকবে না। 3 জন উঠে দাঁড়াল। ক্যান্টিনে গিয়ে অপেক্ষা করছে কাঙ্ক্ষিত মানবের জন্য। ক্লাস শেষে বাসার দিকে পা বাড়াল ওয়াদি। পুরো নাম ওয়াদি হাসান। কোটিপতি। বাবার একমাত্র সন্তান ওয়াদি। ছোটবেলা থেকেই শান্ত ভদ্র স্বভাবের অধিকারী ওয়াদি। আজকে ওয়াদির জন্মদিন, তাই তার মা তাকে তাড়াতাড়ি ফিরতে বলেছে। ক্যান্টিনে আর যাওয়া হলো না। গেলে হয়তো দেখত দুটো চোখ তার অপেক্ষায় পথ ছেয়ে আছে। কলিং বেল বাজতেই দরজা খুলে দিল কুসুম। ডেলিভারি ম্যান পার্সেল নিয়ে এসেছে। চট্টগ্রাম থেকে পার্সেলটা এসেছে। প্রিয়তা পার্সেলটা নিয়ে আরিয়ার ঘরে গেল। আরিয়া তখন বান্ধবীদের সাথে মিশন নিয়ে কথা বলছে। প্রিয়তাকে পার্সেল নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে আরিয়া কল কেটে উঠে দাঁড়াল। বৌমনি, এটা কয় পেলে? ডেলিভারি ম্যান দিয়ে গেছে। চট্টগ্রাম থেকে পাঠিয়েছে। দেখ তো কে। চট্টগ্রামের নাম শুনে আরিয়ার বুঝতে বাকি রইল না এটা কে পাঠিয়েছে। পার্সেলটা তাড়াতাড়ি খুলতে লাগল। এটা ফারহা আপু পাঠিয়েছে। দেখ, ভিতরে ঠিকানা দেওয়া আছে। প্রিয়তা অবাক হয়ে প্রশ্ন করল, এই ফারহা আপুটা কে? আরিয়া একগাল হেসে বলতে শুরু করল, ফারহা আপু দাভাইয়ের বিজনেস পার্টনার। দাভাইয়ের জন্য অনেক পাগল ছিল, কিন্তু দাভাই ওনাকে বোনের চোখে দেখত সবসময়। 1000 বার হবে দাভাইকে বিয়ের প্রস্তাব দিয়েছে, কিন্তু দাভাই রাজি হয়নি। দাভাই পরে চেয়েছিল বিজনেসটাই বাদ দিতে, পরে দেয় নাই। দাভাই বিয়ে করছে শুনে গিফট পাঠিয়েছে। প্রিয়তার মনে অদ্ভুত রকমের হিংসা জন্ম নিল। হাজার হোক স্বামী তো। মেয়েদের জন্মগত স্বভাব নিজের মানুষদের সাথে অন্য কারো ছায়া ও সহ্য করতে পারে না। প্রিয়তা রেগে বোম হয়ে গেল।
মনে পড়ল কালকে ঘটনা। কেমন সেজেগুজে চট্টগ্রাম যাচ্ছিল। এই খচ্চর বেড়া বিয়ে করে বউ রেখে চট্টগ্রাম কেন যাবে? প্রিয়তার এমন অবস্থা দেখে আরিয়া অবাক। আরে বৌনি, তুমি তো দাভাইকে সহ্যই করতে পারো না। কেউ দাভাইকে ভালোবাসে শুনে এই অবস্থা তোমার। আর যদি শুনতে দাভাই ভালোবাসে তাহলে তো দেখা যেত তুমি এই মেয়েকে খুন করেই ফেলতে। কি ব্যাপার বৌনি, এত তাড়াতাড়ি দাভাইয়ের প্রেমে হাবুডুবু খাচ্ছ তুমি? ভালো ভালো, খুব ভালো। প্রিয়তা লজ্জা পেয়ে ঘরে চলে গেল। আরিয়া একগাল হেসে আবার বান্ধবীদের সাথে গ্রুপ কলে যোগ দিল। প্রিয়তা বারান্দায় গিয়ে দাঁড়াল। ভাবতে লাগল আরিয়ার বলা কথাগুলো সত্যিই কি সে আইমানকে ভালোবেসে ফেলেছে? অন্য কেউ ভালোবাসে শুনে তার হিংসা হচ্ছে কেন? আইমানের মতো মানুষকে সত্যিই কি ভালোবাসা যায়? প্রিয়তার মাথায় ঘুরপাক খাচ্ছে হাজারো প্রশ্ন। সব প্রশ্নের উত্তর হয়তো এইটা যে আইমান প্রিয়তার স্বামী। আইমানের করা প্রতিটা কেয়ারের কথা আনমনে ভাবছে। অজান্তেই এক চিলতে হাসি ফুটে উঠল প্রিয়তার মুখে। সন্ধ্যা ৭টা। অন্ধকারে ব্যস্ত নগরী ঢেকে দিতে চাইলেও কৃত্রিম আলো তা বারবার ব্যর্থ করছে। প্রিয়তা স্টাডি রুমে সমরেশ মজুমদারের সাতকাহন বইটি পড়ছে। আরিয়া হন্তদন্ত পায় প্রিয়তার কাছে এলো। বৌনি, তোমার সাথে কথা আছে। প্রিয়তা বই রেখে চিন্তিত কণ্ঠে বলল। কি হয়েছে আরিয়া, তোমাকে এমন লাগছে কেন? বৌনি, আগে বল, তুমি দাভাইকে কিছু বলবে না? না বলবো না। বল এবার। আরিয়া দৃষ্টি নত করে সবটা বলল। প্রিয়তা আরিয়াকে নতুন নাম্বার থেকে ফোন দিতে বলল। আরিয়া দেরি না করে নতুন একটা সিম কিনে নিল গার্ডকে দিয়ে। ছটপট কল করল ওয়াদিকে। কিন্তু আফসোস, মোবাইলটা বন্ধ। আরিয়া মোবাইলটা পাশে ফেলে চিত হয়ে শুয়ে পড়ল। মনে মনে ওয়াদিকে গালি দিতে ভুলেনি আরিয়া। ওয়াদিদের বাসায় মেহমানে ভরপুর। একমাত্র ছেলের জন্মদিন বলে কথা। ওয়াদির মা কোকেয়া বেগম বান্ধবীদের সাথে কথা বলছে, বাবা এরশাদ চৌধুরী নিজের বন্ধুদের সাথে ব্যস্ত। ওয়াদি চুপচাপ দাঁড়িয়ে আছে, তা বন্ধুদের মধ্যে কেউ এখনো আসেনি। কল করার জন্য মোবাইল হাতে নিয়ে দেখে চার্জ নেই। মোবাইল চার্জ দিয়ে মায়ের ফোন থেকে ফোন দিল বন্ধুদের। সবাই একসাথে কেক কেটে ওয়াদির জন্মদিনের অনুষ্ঠান শেষ করল। সবাই খুশি থাকলেও ওয়াদির মনের কোণে বিষণ্ণতা ফুটে উঠেছে। কার যেন এইখানে থাকার দরকার ছিল, কে যেন থাকলে তাকে পরিপূর্ণ লাগত। আজকের এই স্পেশাল দিনে এত কিসের শূন্যতা? ওয়াদির মনে একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। পার্টি অফিসের গুরুত্বপূর্ণ মিটিংয়ে ব্যস্ত আইমান। পাশে থাকা মোবাইলের স্ক্রিনে ভেসে উঠল অপরিচিত নাম্বার। রিসিভ করেই নিজের পরিচয় দিয়ে পরিচয় জানতে চাইল। ওপাশ থেকে বলে উঠল, আমি ফারহা। তোমার না কালকে চট্টগ্রাম আসার কথা ছিল, আসোনি কেন? ডিলটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আইমান। তুমি চাইলে এক্ষুনি চলে যাব সুইটহার্ট। এখন রাখছি, বাই। আইমান মোবাইলটা পাশে রেখে বাঁকা হেসে কাজে মনোযোগ দিল। কিছুক্ষণের মধ্যে বাসায় যেতে হবে। উইখান থেকে চট্টগ্রাম। আইমান মুচকি হেসে কথাগুলো ভাবছে। হাজারো ব্যস্ততা উপেক্ষা করে আইমান বাসায় ফিরল। কলিং বেল চাপতেই কুসুম দরজা খুলে দিল। ভ্রু কুচকে কুসুমকে জিজ্ঞেস করল, প্রিয় কোথায়? ভাবি তো পুতুল আপুর ঘরে। ভাবি কেন জানি রেগে আছে। আইমান মুখে লম্বা হাসির রেখা ঝুলিয়ে নিজের ঘরের দিকে পা বাড়াল। আরিয়া হাত ভাঁজ করে দেয়ালের সাথে দাঁড়িয়ে আছে। প্রিয়তা ঘরময় পায়চারি করছে। আলোচনার বিষয় আইমান কেন ফারহাকে সুইটহার্ট বলেছে, তার উপর এক কথায় চট্টগ্রাম যেতে রাজি হল।
প্রিয়তা হাজারটা অভিযোগ তুলছে আর আরিয়া মিটমিটিয়ে হাসছে আর শুনছে। প্রিয়তা রাগী কণ্ঠে বলল, আরিয়া তুমি হাসছ কেন? তোমার ভাই কেমন সেটা তো প্রমাণ পেলেই। নেতারা সবাই খারাপ, তাই তো আমি ছোটবেলা থেকেই পছন্দ করতাম না রাজনীতিবিদদের। এখন সেই বেড়া জালেই ফেঁসে গেলাম। আইমান গোসল শেষে আরিয়ার ঘরে এলো। প্রিয়তা পাশ কাটিয়ে চলে যাওয়ার আগেই আইমান কোলে তুলে ঘরে নিয়ে গেল। প্রিয়তা কোনো কথা না বলে এক কোণে গুটিসুটি মেরে দাঁড়িয়ে আছে। কোন কথা বলবে না আজকে? অন্য মেয়ের সাথে লুতুপুতু প্রেম, আবার তাকে জোর করে বিয়ে করে অত্যাচার করা, কেন এত কিছু করল? কি দরকার? আইমান হাসি চেপে ধরে রাখতে পারল না, বাঁকা ঠোঁটে হেসে প্রিয়তাকে বলল, আমি আজকে চট্টগ্রাম যাব, আমার জিনিসপত্র গুছিয়ে দাও। তুমি চাইলে আমার সাথে যেতে পারো। প্রিয়তার রাগ এবার আকাশ ছুঁয়ে গেল। কর্কট কণ্ঠে বলল, আমি কেন যাব? কাবাবের হাড্ডি হতে। নিজের জিনিসপত্র নিজে না গুছাতে পারলে যার কাছে যাচ্ছেন তাকে বলেন গুছিয়ে দিতে। আমি পারব না। আইমান তেলে ঘি ঢেলে দিল। যার কাছে যাব সে যদি এখানে আসে তাহলে তো আমার আর কষ্ট করে যাওয়াই লাগে না, তাই না সুইটহার্ট? খবরদার বলে দিল, সুইটহার্ট বলবেন না। আপনার সুইটহার্টের কথা পড়ি। প্রিয়তা হনহন করে হাঁটা ধরল। আজকে থেকে সে আরিয়ার সাথে থাকবে। বাবাকে বলে নিজের বাড়ি চলে যাবে, এখানে থাকবে না সে আর। আইমান প্রিয়তার হাত চেপে ধরল। একটানে নিজের সাথে মিশিয়ে নিল। এক হাতে কোমর পেঁচিয়ে অন্য হাতে চাহনি আলতো করে নিজের বরাবর করল। চোখে চোখ রেখে নেশাক্ত কণ্ঠে বলল, যার প্রতিটা লোমকূপের সাথে আমার নিত্য বসবাস, যার প্রতিটা নিঃশ্বাসের শব্দ খুব মনোযোগে আপন করছি, যার চোখে ভাষা আমার কাছে স্বচ্ছ আয়নার মতো। একটু থেমে আরও কাছে টেনে আবার বলল, যে আমাকে অপরিচিত নাম্বার থেকে ফোন দিল আমি তার কণ্ঠ চিনব না, এইটা কিভাবে ভাবলে তুমি সুইটহার্ট? প্রিয়তা এবার ভয় ঢোক গিলতে শুরু করল, তার উপর এখন ঘূর্ণিঝড় ভূমিকম্প সব একসাথে বয়ে আসবে। আইমান প্রিয়তাকে ছেড়ে বিছানায় বসল। সন্দিহান কণ্ঠে প্রশ্ন করল, ফারহার কথা তুমি কি করে জানলে? আমার কত সাহস দেখিয়ে ওর নাম ইউজ করে আমাকে ফোন দাও? প্রিয়তা কোমল কণ্ঠে বলল, উনি গিফট পাঠিয়েছে। আরিয়াকে পরিচয় জিজ্ঞাসা করার পর আরিয়া বলেছে, নাম্বার টাকার। প্রিয়তা ভয় পেলেও নিজেকে সামলে উত্তর দিল, আরিয়ার আগের নাম্বারে মনে হয় সমস্যা হয়েছে, তাই নতুন নাম্বার কিনেছে। আমি মজা করে আপনাকে ফোন দিয়েছিলাম। আইমানের শব্দ করে হাসার আওয়াজে চমকে গেল প্রিয়তা। আমাকে পরীক্ষা করার জন্য ফোন দিয়ে এখন আবার আমার উপর রাগ করা হচ্ছে। চল মন ভালো করে দি। না না, আমার মন ভালো আছে। আমার থেকে তুমি সবকিছু নিশ্চয়ই ভালো বুঝো না। প্রিয়তাকে জড়িয়ে ধরে ওষ্ঠাধর মিলিয়ে দিল। পরের দিন আরিয়া সকাল সকাল বেরিয়ে পড়ল বান্ধবীদের সাথে দেখা করার জন্য, সেখান থেকে মেডিকেল কলেজে যাবে। কিছু দূর যেতে গাড়ি থামল একটা রেস্টুরেন্টের সামনে। আরিয়া, ইরা, অনু তিনজন ভিতরে গেল। ইরা অনু দুজনই আরিয়াকে রাতে কল দিয়ে বলেছে সিক্রেট কথা আছে, তাই তিনজনই রেস্টুরেন্টে এসেছে। ইরা আর অনু দুইজন ফিসফিস করছে। আরিয়া জিজ্ঞাসা করলে দুজন মুচকি হেসে চুপ হয়ে যায়। আরিয়া অসহ্য হয়ে আর কিছু জিজ্ঞাসা করে না। জিজ্ঞাসা করলে ভাব বেড়ে যাবে, তার থেকে বরং চুপ থাকি, কিছুক্ষণ পর ওরাই বলে দিবে। এদের পেটে কথা ইঁদুরের মতো দৌড়াদৌড়ি করে। আরিয়া চুপচাপ বসে আছে। ইরা অনু খাবার অর্ডার করছে। ইরা আরিয়ার বাহুতে ধাক্কা মেরে রসিক কণ্ঠে বলল, আরও ট্রিট কিন্তু আজকে তুই দিচ্ছিস।
আরিয়া অবাক হয়ে ইরার দিকে তাকালো। তোরা এক একটা ডাকাত, ও ডাকাতনি কোন কারণ ছাড়া আমি কেন তোদের খাওয়াতে যাব? অনু দফারফা হেসে উঠল। ইরা এইবার বল আরিয়াকে আসল কথাটা। ইরা মোবাইলটা হাতে নিয়ে ওয়াদির পিকগুলো দেখালো। দেখতো আরিয়া এই সেই চোর নাকি? তোর বর্ণনা অনুযায়ী এই ছেলের সাথে মিলে। আরিয়া পিকটা দেখেই অবাকে কিংকর্তব্য বিমূঢ়। চোখ বড় বড় করে জিজ্ঞাসা করল, তুই এই পিক কয় পেলি ইরা? ইরা একগাল হেসে বলল, কালকে ওয়াদি ভাইয়ার জন্মদিন ছিল। ওনার বন্ধুরাই ফেসবুকে পোস্ট করছে, ওখানে পেয়েছি। আরিয়া লাজুক কণ্ঠে বলল, তার নাম ওয়াদি? আর কিছু জানিস? ইরা আর অনু শব্দ করে হেসে উঠল। হ্যাঁ গো জানি। তোমার মন চোরা এইবার ফাইনাল ইয়ারে। বাবা মায়ের একমাত্র সন্তান, একেবারে আদরের দুলাল। অনু আরিয়াকে গুথা মেরে বলল, তুই কিন্তু পারফেক্ট ছেলের প্রেমে পড়েছিস আরু। ওয়াদি ভাইয়া দুদিন পর ডাক্তার হয়ে যাবে, তোর পড়ালেখা শেষ হতে হতে ভাইয়া অনেক বড় ডাক্তার হয়ে যাবে। আইমান ভাইয়া তোদের বিয়েতে রাজি হয়ে যাবে। আহা কত শান্তি তোদের। তোদের ছেলে মেয়ে তো অনেক লাকি রে ভাই, মা বাপ দুজনই ডাক্তার। আরিয়া না হেসে পারলাম না। তুই এরই মধ্যে এত কিছু ভেবে ফেলেছিস। যদি ওর আমাকে পছন্দ না হয় বা অন্য কারো সাথে সম্পর্ক থাকে তখন কি হবে? আগে সবটা ঠিক হোক তারপর এগুলো বলিস। পরে আমার খুব খারাপ লাগবে। অনু মোমবাতির মতো দপ করে জ্বলে উঠল। তোর কি মনে হয় আমরা গাধি? তোর ওয়াদির আগাগোড়া সব খবর নিয়ে তোকে বলতেছি গাধি। ওয়াদি ভাইয়ার কোনো রিলেশন নাই। আর তোকে পছন্দ না হওয়ার কোনো কারণ তো দেখতেছি না ভাই। যদি না হয় তাহলে তুলে নিয়ে আসবো আমরা। তোরা তো এক একটা গুন্ডি। তোদের দ্বারা যে এগুলো ও সম্ভব তা আমি মনে প্রাণে বিশ্বাস করি। কিন্তু তোরা মেডিকেলে আসলি কেন? রাজনীতি করতি। এখন নিশ্চয়ই এমপি মন্ত্রী কিছু একটা হয়ে যেতি। ইরা অনুর দিকে তাকিয়ে আফসোস করে বলল, দেখলি এই জন্য মানুষের ভালো করতে নেই। অনু করুণ কণ্ঠে বলল, কিছু করার নেই, শুনতে হবে। আরুর তো একজনকে পছন্দ হয়েছে, আমার তো কাউরেই পছন্দ হয় না। এই দোস্ত আল্লাহ কি আমারে কোনো হরমোন দেয় নাই? দিছে তোরে অনেক বেশিই দিছে দোস্ত। বিয়ের পর দেখবি তুই জামাই ছাড়া থাকতেই পারতেছিস না। রিল্যাক্স কণ্ঠে বলল অনু। আরিয়া ঘড়িতে সময় দেখে উঠে দাঁড়াল। বিল পে করে তিনজন একসাথে মেডিকেলের উদ্দেশ্য রওনা হল। দেখতে দেখতে কেটে গেল আরও 2টি মাস। প্রকৃতির রং বদলেছে ক্যালেন্ডারের পাতা। প্রকৃতি এখন বর্ষার জলে সিক্ত করছে মন, ধুয়ে দিচ্ছে সকল গ্লানি। আরিয়া ওয়াদির সামনে এখন পর্যন্ত যায়নি। দূর থেকে সবসময় দেখে, কখনো খুব বেশি মনে পড়লে রাতে ফোন দেয়। ওয়াদি মাঝে মাঝে কথা বলে। অনু ইরা আরিয়াকে অনেকবার বলেছে প্রপোজ করতে, কিন্তু আরিয়া কখনোই রাজি না। যদি ওয়াদি রাজি না হয় তখন ভীষণ খারাপ লাগবে, মন ভেঙে যাবে। তার চেয়ে ভালো একতরফা ভালোবাসাই ভালো। দূর থেকেও ভালোবাসা যায়। প্রিয়তা আর আইমানের সম্পর্ক যথেষ্ট উন্নতির পথে। প্রিয়তা মনে থেকে সবকিছু মেনে নেয়ার চেষ্টা করছে। নিজের সংসার আপন করে নিয়েছে। আইমানের জন্য নিজ হাতে রান্না করে। আইমানের রাগী রূপ যাতে দেখতে না হয় তার জন্য আইমানের প্রতিটা কথা মেনে চলে। আইমান ও কিছু স্বাভাবিক আচরণ করছে প্রিয়তার সাথে। প্রিয়তার কিছু দিন পর পরীক্ষা, তাই নিয়মিত ভার্সিটিতে যাই। অবশ্য তার জন্য আইমান 1000টা আইন জারি করেছে।
প্রিয়তার সাথে ৩৪ জন গার্ড লেগেই লাগে। কারো সাথে তেমন কথা বলতে পারে না। ক্লাস শেষে বাসার ফিরতে হয় তাড়াতাড়ি। প্রিয়তার অসহ্য লাগলেও কিছু করার নেই। বেশ কিছুদিন যাবৎ রাফসান ভার্সিটিতে প্রিয়তার পিছু নেয়, কিন্তু গার্ডদের জন্য কিছু বলতে পারছে না। ভয়ানক দৃষ্টিতে প্রিয়তার দিকে তাকিয়ে থাকে। প্রিয়তা নিজের মধ্যে গোপন রেখেছে, আইমান জানলে রাফসানকে পৃথিবী থেকে বিদায় করে দিবে। আজকে ভার্সিটিতে অনুষ্ঠান, পুরো ভার্সিটি সাজানো। সাউন্ড বক্সের আওয়াজে কিছু শোনা যাচ্ছে না। প্রিয়তা বান্ধবীদের সাথে কথা বলছে। গার্ডরা বাহিরে। প্রিয়তার মোবাইল বেজে উঠতে রিসিভ করে হ্যালো হ্যালো করতে লাগল, কিন্তু কোনো সাড়া শব্দ নেই। নেটওয়ার্কের সমস্যা ভেবে প্রিয়তা ক্লাসরুম থেকে বেরিয়ে হাঁটতে লাগল। হঠাৎ স্টোররুমে কারো কাতরানোর শব্দ পেয়ে প্রিয়তা স্টোররুমে ঢুকল। স্টোররুমে আসতেই শব্দ বন্ধ হয়ে গেল। প্রিয়তা কিছুটা ভয় পেল, চারপাশে ভালো করে দেখে নিশ্চিত হল কেউ নেই। বাহিরে যাওয়ার জন্য পা বাড়াল। ধপাস করে দরজা বন্ধের শব্দে প্রিয়তা চমকে উঠল। রাফসান পৈচাসিক হেসে প্রিয়তার দিকে এগিয়ে আসছে। কি প্রিয়তা, এমপি সাহেবের সাথে তো ভালোই সংসার করছো মনে হয়, তবে তুমি অন্য কারো সাথে সংসার করবে তা আমার একদম সহ্য হচ্ছে না প্রিয়তা। মনে আছে তোমার সামনে একদিন প্রতিজ্ঞা করেছি তুমি আমার না হলে কারো হবে না। তোমার এমপি বর তোমাকে অনেক পাহারায় রেখেছে, কিন্তু আজ দেখো তুমি আমার হাতে বন্দী। তোমার আওয়াজ বাহিরে যাবে না, গেলেও কেউ শুনবে না। বাহিরে অনুষ্ঠান চলছে। প্রিয়তা রাফসানের এই রূপ দেখে কিছুটা ভয় পেল, তবুও দৃঢ় কণ্ঠে বলল, তোর এত বড় সাহস রাফসান, তুই আমাকে এখানে আটকে রেখেছিস কেন? রাফসান পৈচাসিক হেসে আরও কাছে এগিয়ে আসল। প্রিয়তা পিছনে সরতে সরতে দেয়ালে পিঠ ঠেকে গেল। রাফসান এগিয়ে এসে প্রিয়তা সামনে এসে দাঁড়াল, চেপে ধরতে চাইল দেয়ালের সাথে। প্রিয়তা জোরে ঘুষি মেরে পিছনে সরিয়ে দিতে চাইল, কিন্তু রাফসান এক পাও সরল না। অনেকক্ষণ ধস্তাধস্তির পর প্রিয়তা ক্লান্ত হয়ে ধমকে গেল। আইমানকে ফোন করার জন্য হাতে ফোন নিল। রাফসান ফোনটা ফেলে দিয়ে প্রিয়তার দিকে এগিয়ে আসল। অনেকক্ষণ হয়ে গেল, প্রিয়তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। গার্ডরা প্রিয়তাকে খুঁজতে খুঁজতে পাগল, প্রায় উপায় না পেয়ে আইমানকে কল দিল। আইমান প্রিয়তার লোকেশন আগেই ট্র্যাকিং করে রেখেছে, তাই প্রিয়তার অবস্থা জেনে দ্রুত স্টোর রুমের কাছে পৌঁছাল। গার্ডরা দরজা ভেঙে ভেতরে ঢুকল। আইমান যা দেখল তার জন্য হয়তো ইহজীবনে প্রস্তুত ছিল না। সমস্ত দুনিয়া যে ঘুরতে লাগল। কান দিয়ে গরম ধোঁয়া বের হচ্ছে, চোখের সামনে সব ঝাপসা দেখছে। রাগে চোখ রক্তিম বর্ণ ধারণ করেছে। প্রিয়তা রাফসানের দিকে তাকিয়ে হাসছে। রাফসান পিছনে ফিরে আইমানের দিকে তাকিয়ে বাঁকা হাসল। আইমান হুঙ্কার দিতেই গার্ডরা রাফসানকে মারতে লাগল। প্রিয়তা আইমানকে কিছু বলার আগেই আইমান প্রিয়তার হাত ধরে টেনে নিয়ে চলল। প্রিয়তা তাল সামলাতে না পেরে পড়ে যাচ্ছে, আইমানের তাতে কোনো হেলদোল নেই। এক ধাক্কায় গাড়িতে বসিয়ে ফুল স্পিডে গাড়ি চালিয়ে বাসায় নিয়ে গেল। প্রিয়তা কিছু বলতে চেয়েও পারছে না। মনে মনে কিছুটা ভয় পেল। আগন্তুক ঝড়ের কথা ভেবে শরীর কাটা দিচ্ছে। ঘরের দরজা বন্ধ করে প্রিয়তার গলা চেপে ধরল, চোখ থেকে আগুনের ফুলকি বের হচ্ছে। চেহারায় ভয়াবহ আকার ধারণ করেছে। হুঙ্কার দিয়ে বলল, তোর সাথে রাফসানের কি সম্পর্ক বল? স্টোর রুমে কি করছিলি বল? কি এমন সম্পর্ক যে রাফসান সেদিন এত জোর গলায় বলেছে যে তুই তার কাছে যেতে বাধ্য? বল কি সম্পর্ক ওর সাথে তোর? আমি তোকে কম ভালোবাসি বল?
আর কত ভালোবাসা পেলে অন্য কারো কাছে যাবি না বল? পুরো ভার্সিটি রেখে স্টোররুমে একসাথে ছি। আর কোথায় কোথায় কি কি করেছিস বল? বিয়ের আগে ওর সম্পর্ক ছিল, এই জন্য আমাকে এতদিন মানতে পারিসনি। সত্যি করে বল। প্রিয়তার কাছে আইমানের এক একটা শব্দ তলোয়ারের মতো বুকে বিঁধছে। নিজের চরিত্রে এভাবে কলঙ্ক লেপন করছে, তাও তার স্বামী। না জেনে না বুঝে এভাবে বলতে পারল। প্রিয়তা এক ধাক্কায় আইমানকে সরিয়ে দিল। ভীষণ রেগে ফর্সা চেহারা লাল হয়ে গেছে। প্রিয়তা রাগী কণ্ঠে বলল, অনেক হয়েছে মি আইমান মির্জা। আপনি না জেনে না বুঝে এভাবে আমাকে উপর অভিযোগ দিতে পারেন না। অনেক হয়েছে মি আইমান মির্জা। আপনি না জেনে না বুঝে এভাবে আমার উপর মিথ্যা অভিযোগ দিতে পারেন না। আইমান এগিয়ে আসলো, দৃঢ় কণ্ঠে বলল, সত্যিটা কি বল? সত্যিটা আমিও জানতে চাই। প্রিয়তা দাঁতে দাঁত চেপে বলল, তার কোনো প্রয়োজন এখন আর আমি মনে করছি না। আপনার মতো নিচু মন মানসিকতার মানুষকে আমি কিছু বলতে বাধ্য নয়। আপনি সত্যিই একটা নোংরা লোক মি আইমান মির্জা। কতটা নিচু মন মানসিকতার মানুষ হলে নিজের স্ত্রীকে এভাবে অপবাদ দিতে পারে? আমি আসলে আপনাকে ভুলভাবেই চিনেছি। ভেবেছি বিয়েটা যেভাবেই হোক আপনাকে আমি তিন কবুল বলেই স্বামী হিসেবে গ্রহণ করেছি। আমি মানি বা না মানি, আপনার বা পাশেই আমার স্থান। তাই সবকিছু ভুলেও আপনাকে আপন করেছি, ভালোবেসেছি। তার বিনিময়ে আপনি আমাকে কি দিল ন বলতে পারবেন? আমি আপনাকে নিয়ে এতটাই পজেসিভ হয়ে গেছি যে অন্য কেউ আপনাকে ভালোবাসে শুনে আমার কষ্ট হয়, হিংসা হয়। আপনি আমাকে, আমার পরিবারকে ঠিক কতটা কষ্ট দিয়ে আমাকে বিয়ে করেছেন আপনার কোনো ধারণা নেই, তবুও আপনাকে আমি মেনে নিয়েছি। আপনাকে আমি কখনো ভালোবাসবো এটা ভাবিনি। তবুও তিন কবুলের জোরে হয়তো ভালোবেসেছি। কিন্তু আপনি ভালোবাসার যোগ্য ছিলেন না, না কোনোদিন হবেন। যে স্বামী স্ত্রীর বিপদে ছায়া না হয়ে চরিত্রে কলঙ্ক লেপে, তার সাথে আমি থাকতে পারবো না এক মুহূর্তও না। আপনার মুখ দর্শন ও আমার কাছে বিষের মতো লাগছে। আপনি এক নারীর আত্মসম্মানে আঘাত করেছেন। নারীর সম্মানে আঘাত হানলে নিজের ভালোবাসাকেও পরোয়া করে না। প্রিয়তা চলে যাওয়ার জন্য পা বাড়াল। আইমান এতক্ষণ প্রিয়তার কথাগুলো হজম করছে। প্রিয়তার এই রূপের সাথে আইমান পরিচিত ছিল না কোনোদিন। আইমান এক পা সামনে এগিয়ে কিছু বলতে চেয়েও পারল না। প্রিয়তার হাতে থাকা ছুরি গলায় ধরে বলল, খবরদার এক পা ও সামনে আগাবেন না। আমি কিন্তু নিজেকে শেষ করে দিব। আপনি আমাকে এখনো চিনেননি মি আইমান মির্জা। সেদিন খুব বড় গলায় বলেছিলেন না আপনি আমার প্রতিটা লোমকূপ ছিলেন, এই তার বাস্তবতা। আপনার মতো জঘন্য মানুষটার বন্দিনী হয়ে আমি জীবন কাটাতে চাই না আর। মনে রাখবেন, আজ থেকে প্রিয়তা মারা গেছে আপনার জন্য। প্রিয়তা হনহন করে বেরিয়ে গেল। আইমান তখনও ঠায় হয়ে দাঁড়িয়ে আছে। প্রিয়তার বলা প্রতিটা কথা কানে বাজছে, চোখের সামনে ভাসছে সেই চিত্রটা। প্রিয়তাকে বিশ্বাস করবে নাকি নিজের চোখকে? চোখের দেখা ও তো ভুল হতে পারে। আর প্রিয়তার হাতে হঠাৎ ছুরি কোথায় থেকে এলো? ছুরিতে কার রক্ত ছিল? আইমান ধপাস করে বসে পড়ল। সব কিছু এলোমেলো লাগছে। সব কিছু জানতে হবে, কি এমন ছিল সেখানে যা আমি দেখিনি। বিশাল এক বাংলোতে আইমানের গাড়ি থামল। কোনো দিক না তাকিয়ে বাংলোর ভিতরে ঢুকল। গার্ডদের ইশারা করতেই আইমানকে নিয়ে গেল ধুলোবালি জমা একটা ঘরে। রাফসান অচেতন হয়ে পড়ে আছে। আইমান চোখে মুখে পানি ছিটিয়ে জ্ঞান ফেরার অপেক্ষা করতে লাগল। রাফসান নড়েচড়ে বসে নিভু নিভু চোখে চারদিকে তাকাল। আইমান রাফসানের চোয়াল চেপে ধরে দাঁতে দাঁত চেপে প্রশ্ন করতে লাগল,
তোকে এখন যা জিজ্ঞাসা করব সঠিক উত্তর দিবি। আমি আইমান মির্জা তোকে কথা দিচ্ছি সঠিক উত্তর পেলেই তোকে ছেড়ে দিব। রাফসান ক্লান্তি স্বরে বলল, বল, কি জানতে চাস? তুই প্রিয়র সাথে কি করছিলি সত্যি করে বল। রাফসান হালকা হেসে বলল, তুই তো নিজের চোখই দেখলি আবার জিজ্ঞাসা করছিস কেন? আইমান সজোরে থাপ্পড় মেরে গলা টিপে ধরল। সত্যি করে বল, বলিস না হলে এক্ষুনি লাশ ফেলে দিব। রাফসান পৈশাসিকভাবে ঘর কাঁপিয়ে হেসে উঠল। তোর বউয়ের কাছ থেকে জেনে নে। নাকি বউকে বিশ্বাস করিস না? শালা ছাড় আমাকে, তুই আমার কিচ্ছু করতে পারবি না। আমার মা যদি একবার তোর কথা জানে তোর জীবন নিয়ে টানাটানি পড়ে যাবে। আমার বাবা এখন ক্ষমতায় না থাকলে আমার মায়ের ক্ষমতা অনেক। আইমান আরও রেগে গেল। সাদা পাঞ্জাবির পকেট থেকে গুলি বের করে রাফসানের কপাল বরাবর তাক করল। তোর আম্মাজান তোর খবর পেলে তো এক্ষুনি শেষ করে দিব তোকে। সময় ফুরিয়ে এসেছে তোর। রাফসান ভয় পেয়ে ছুটার জন্য মোচড়ামোচড়ি করছে। আইমানের নজর পড়ল রাফসানের কাটা হাতের দিকে। আইমানের কাছে সব পরিষ্কার হয়ে গেল। দেরি না করে দুটো বুলেট ছড়ে দিল রাফসানের কপালে। সমাপ্ত হল রাফসানের জীবনকাল। প্রকৃতি নিয়ম বড়ই অদ্ভুত, কেউ নিজ থেকে কিছু ছেড়ে গেলে প্রকৃতি ও কিছু কেড়ে নেয়। প্রিয়তার বাবা আমিরুল ইসলাম বাসার বাইরে। পিয়াস ঘরে মোবাইলে গেমস খেলছে। রেহেনা বেগম রান্নাঘরে কাজ করছে। কলিং বেলের আওয়াজে দরজা প্রিয়তাকে দেখে কিছুটা অবাক। প্রিয়তার মা অবাক হয়ে প্রশ্ন করল, প্রিয় মা, তুই হঠাৎ? কোনো খোঁজ খবর দিল না? আইমান কোথায়, তোর সাথে আসেনি? প্রিয়তা দৃঢ় কণ্ঠে বলল, আম্মু, তোমার প্রশ্নের উত্তর দিতে এখন ইচ্ছে করছে না। যদি আমাকে রাখতে ইচ্ছে না করে তাহলে চলে যাচ্ছি, হোলেট গিয়ে থাকব। চলে যাচ্ছি। রেহেনা বেগম মেয়েকে জড়িয়ে ধরে বলল, তোর বাড়ি, তুই যতদিন খুশি ততদিন থাকবি। আমি তোকে রাখার কে? প্রিয়তা হনহন করে নিজের ঘরে চলে গেল। ধপাস করে দরজা বন্ধ করে বিছানায় শুয়ে পড়ল। রেহেনা বেগম তাকিয়ে রইল সেই দিকে। মেয়ে কিছু না বললেও বেশ বুঝতে পারছে বড় কিছুই হয়েছে। তার মেয়ে ভালো নেই। চোখের কোণে অজান্তেই পানি জমে গেল। আইমান এলোমেলো হয়ে বাসায় ফিরল। নিজের ঘরে গিয়ে চারপাশ পরখ করতে বুকে হাহাকার সৃষ্টি হল। প্রিয়তার শূন্যতা খুব করে কষ্ট দিচ্ছে তাকে। মরুভূমির তৃষ্ণার্ত পথিকের মতো প্রিয়তার তৃষ্ণা এসে ভিড় করছে আইমানের হৃদয় গহীনে। আইমান ড্রয়ার থেকে দুটো ঘুমের ওষুধ বের করে খেয়ে নিল। বিছানায় ছেড়ে দিল নিস্তেজ শরীরটা। চোখের সামনে ভাসছে প্রিয়তমার স্মৃতিগুলো কষ্টের দূত হয়ে এসেছে। মনে হচ্ছে যুগ যুগ ধরে দেখনি প্রিয়তমার মায়াবী মুখশ্রী। স্মৃতিগুলো নিত্যদিনের সঙ্গী হল আইমানের। খুব করে ইচ্ছে করে প্রিয়তার আলিঙ্গনে জোড়াতে। আস্তে আস্তে ঘুম এসে ভিড় করল আইমানের রক্তিম নয়নে। স্বপ্নের রানীর স্বপ্নে বিচরণ করছে। দেখতে দেখতে কেটে গেল 2টি দিন। প্রিয়তা বারান্দায় দাঁড়িয়ে ব্যস্ত শহরটা দেখছে। সবাই ছুটছে নিজ নিজ কাজে, নিজ স্বার্থে, কেউ বা সন্ধ্যার পাখির মতো নীড়ে ফিরতে ব্যস্ত। প্রিয়তা বাবা মা কাউকে কিছু বলেনি এখনো, কি করেই বা বলবে? নিজের স্বামীর দেয়া এত বড় কলঙ্কের কথা বলতে গেলেই তো লজ্জায় মরে যাবে। আমিরুল ইসলাম ও কিছু জিজ্ঞাসা করেননি আর, শুধু মেয়েকে সাহস জুগিয়েছে। আইমানের গাড়ি থামল প্রিয়তাদের গেইটে। প্রিয়তা বারান্দায় ছেড়ে মায়ের কাছে এলো। আম্মু, আমি ঘরে যাচ্ছি।
আমাকে কেউ ডাকলে বলবে আমি এখন কারো সাথে কথা বলতে চাই না। রেহেনা বেগম অবাক চোখে মেয়ের দিকে তাকিয়ে রইল। কিছু না বুঝেও সম্মতি দিল। প্রিয়তা ঘরের দরজা বন্ধ করে দিল। রেহেনা বেগমের সবটা পরিষ্কার হল যখন আইমান বাসায় ঢুকল। আইমান চৌকাঠে পা রাখতেই চোখ পড়ল কেউ একজন তার দিকে অগ্নি দৃষ্টি নিক্ষেপ করছে। আইমান নতজানু হয়ে শ্বশুরকে সালাম দিল। আমিরুল ইসলাম রাগে থরথর করে কাঁপছে। হুঙ্কার ছাড়ল কণ্ঠে বলল, কেন এসেছ তুমি এখানে? আমার মেয়েকে জোর করে আবার তুলে নিয়ে যেতে? অবশ্য তোমার মতো ছেলেদের থেকে এগুলো আশা করাই যায়। ইচ্ছে হবে তুলে নিয়ে যাবে, ইচ্ছে হবে ছুঁড়ে ফেলে দিবে। কেন আমার মেয়েকে কি তোমার কাছে খেলনা পুতুল মনে হয়? চলে যাও এক্ষুনি এখান থেকে। আর কখনো তোমার ছায়া যেন আমার মেয়ের উপর না পড়ে। রেহেনা বেগম স্বামীকে শান্ত করার চেষ্টা করছে, কিন্তু আমিরুল ইসলামের ৮ মাসের জমে থাকা ক্ষোভ আজ একসাথে প্রকাশ পাচ্ছে। আমিরুল ইসলাম হাঁপাচ্ছে, তবুও রাগ কমছে না। প্রিয়তা আমাদের কিছু না বললেও আমার মেয়েকে আমি খুব ভালো করেই চিনি, তার আত্মসম্মানে নিশ্চয়ই তুমি আঘাত করেছ, না হলে আমার মেয়ে কখনো ও বাড়ি থেকে এভাবে চলে আসতো না। বল কি করেছ তার সাথে? কি এমন অত্যাচার করেছ আমার মেয়েকে যার জন্য সে তোমাকে ছেড়ে আসতে বাধ্য হয়েছে? আইমান অস্থির কণ্ঠে বলল, বাবা আপনি একটু শান্ত হন। প্রিয়কে এখানে ডাকেন। সবটা ওর সামনেই বলি। আমি ওকে জোর করে নিয়ে যেতে আসিনি। ওর কাছে ক্ষমা চেয়ে ওকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছি। প্লিজ বাবা একবার প্রিয়কে এখানে ডাকুন। আমিরুল ইসলাম মৃদু হাসলেন। তুমি আমার মেয়েকে চিনোনি এখনো? একটা গল্প বলি শোন। প্রিয়তাকে 6-এ একটা ভালো স্কুলে ভর্তি করিয়েছিলাম। ছোটবেলা থেকেই প্রিয়তার ও স্বপ্ন ছিল সেই স্কুলে পড়ার। একদিন ক্লাস টেস্টে প্রিয়তাকে কপি করার মিথ্যা অভিযোগ দেওয়া হয়। প্রিয়তা সেই থেকে স্কুলে যাওয়া বন্ধ করে দেয়। আমি স্কুলের স্যাররা হাজারো চেষ্টা করে ও তাকে আর নিতে পারিনি। পরে অন্য একটা স্কুলে ভর্তি করিয়েছি। আমার মেয়ে নিজের আত্মসম্মানের জন্য নিজের শখের স্কুল ছেড়ে এসেছে। তুমি কি করে ভাবছ প্রিয়তা তোমার সাথে ফিরে যাবে? তুমি এখান আসতে পারো। পারলে আমার মেয়েকে মুক্তি দাও। প্রিয়তা কখনো দুঃখ কষ্টের সাথে পরিচিত নয়, আর আমি কখনো চাইও না তা হোক। তোমার কারণে যদি আমার মেয়ে কোনো কষ্ট পায় তাহলে এক বাবার ক্ষমতা তুমি দেখবে। আমিরুল ইসলাম হনহন করে ঘরে চলে গেল। রেহেনা বেগম চলে যাওয়ার জন্য পা বাড়ালো, আইমানের ডাকে পিছনে ফিরে তাকাল। মাঠ। প্রিয়তা কেমন আছে? ভালো। তুমি আর কখনো এসো না বাবা। আমার মেয়ে তোমার সাথে দেখা করবে না বলেই ঘরের দরজা বন্ধ করে আছে। আমি চাই না আমার মেয়ের তোমার কারণে অস্বস্তি হোক। রেহেনা বেগম কিছু বলতে পারল না, চোখের কোণে জল জমতে শুরু করল। আঁচলে চোখ মুছে চলে গেলেন। আইমান তখনও ঠায় হয়ে দাঁড়িয়ে আছে। একটা সময় এই বাড়িতে কত দাম্ভিকতা দেখিয়েছে। নিজের ভালোবাসাকে জোর করে চিনিয়ে নিয়েছে। কিন্তু আজ বড় অসহায় লাগছে, আজ কেন পারছে না প্রিয়তাকে জোর করে নিয়ে যেতে, শ্বশুরের চোখে চোখ রেখে কথা বলতে। পায়ের নিচের মাটিগুলো যেন সরে যাচ্ছে। চলে যাওয়ার জন্য পা বাড়ালো আইমান। হঠাৎ একটা হাত আইমানকে শক্ত করে ধরল। আইমান হকচকিয়ে পিছনে তাকাল। এভাবে চলে যাচ্ছেন? আইমান মুচকি হেসে বলল, যার জন্য এই বাড়িতে এসেছি সেই নিজেকে আমার কাছে গোপন রেখেছে থেকে আর কি করব বল? আপি, আম্মু আব্বু কেউ তোমাকে ভালো করে না চিনলেও আমি আপনাকে ভালো করেই চিনি ভাইয়া। আপনি কখনোই খারাপ না। তবুও আম্মু আব্বু
আপি আপনাকে কতটা খারাপ ভাবে। যেদিন সত্যিটা জানবে সেদিন আফসোস করবে। আইমান দীর্ঘ শ্বাসে বলল, আমার জীবনটাই বিপরীক্রমে আবর্তন করে পিয়াস। মানুষ নিজের বাহিরে হাজারো ও খারাপ হলে নিজের স্ত্রীর কাছে ভালো থাকে, শ্রেষ্ঠ স্বামী হয়। আর আমার বেলায় দেখো তার উল্টোটা হলো। আসি এখন। ভালো থেকো। তোমার আপির প্রতি খেয়াল রেখো। চলবে।